হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি সমর্পিতা। শুরুতেই চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ হেডলাইন্সে। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই আরএনকে হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। বেলজিয়ামকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে মেসিরা। 24 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল আর্জেন্টিনা। ট্রাইব্রেকারে কোস্টারিকাকে 4-3 গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে গতবারের রানার্স নেদারল্যান্ডস। উত্তর 24 পরগনার বামুনগাছিতে অসামাজিক কাজের প্রতিবাদে ছাত্র খুনের প্রতিবাদে বিজেপির ডাকে আজ 12 ঘন্টার বামুনগাছি বন্ধ। আজ বামুনগাছি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। সারদাকাণ্ডে তদন্তে নেমে ফের চাঞ্চল্যকর তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টর। ওড়িশার পুরীতেও সুদীপ্ত সেনের 100 কোটি টাকার হোটেলের সন্ধান পাওয়া গেছে বলে ইডি সূত্রের খবর। বীরভূমের লাভপুর হত্যাকাণ্ডে জারিনা বিবির পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আতঙ্কিত পরিবারের সদস্যদের দিল্লিতে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়ারও আশ্বাস অধীরের। লালবাতি বিতর্কে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে দলীয় সভায় লালবাতি গাড়িতে যোগ অনুব্রতের। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। আর শুরুতেই চোখ রাখবো ওয়ার্ল্ড কাপের নিউজে। 2014 বিশ্বকাপের মধ্যেই কেটে গেছে গোটা 24টা বছর। বারবার স্বপ্নের উড়ানে উঠেও থমকে যেতে হয়েছিল মাত্র একটা ম্যাচ হারে। কিন্তু শনিবার ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় বেলজিয়ামকে উড়িয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের উন্মাদনা যেন আরও একবার জাগিয়ে দিলেন মেসিরা। 1-0 গোলে বেলজিয়ামকে হারিয়ে 1990 সালের পর ফের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল আর্জেন্টিনা। এদিন খেলার 8 মিনিটে মেসির বাড়ানো শটে গোল করে নীল সাদা বাহিনীকে স্বপ্নের জয় উপহার দিলেন গঞ্জালো হিগুয়েন। এই বিশ্বকাপে নিজের প্রথম গোলটা মনে হয় এই দিনের জন্যই তুলে রেখেছিলেন তিনি। ওই পর্যন্তই মাত্র 8 মিনিটেই গোলের ধাক্কা কাটিয়ে উঠে বারবার আর্জেন্টিনার রক্ষণ ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হলো বেলজিয়াম। হিগুয়েনের একটা গোলেই শেষ পর্যন্ত লড়াই করে হার মানল তারা। যাবতীয় আশঙ্কা কাটিয়ে ইরাকের অপহৃত নার্সরা অবশেষে পা রাখল দেশের মাটিতে। শনিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে প্রথম মুম্বাই এবং পরে সেখান থেকে কোচি বিমানবন্দরে পৌঁছন ইরাকে অপহৃত 46 জন ভারতীয় নার্স। ভারতীয় নার্সদের সঙ্গে দেশে ফিরলেন 137 জন ভারতীয়। তারাও ইরাকে আটকে পড়েছিলেন। তাদের স্বাগত জানাতে কোচি বিমানবন্দরে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী উমেন চান্ডি। এছাড়াও বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ফিরে আসা নার্সদের পরিজনেরাও। শুক্রবারই আইসিসির সুন্নি জঙ্গিরা অপহৃত ওই 46 জন নার্সকে মুক্তি দিয়েছিল। গত কয়েকদিন ইরাকের তিকরিক শহরে তাদের আটকে রাখা হয়েছিল। ওই নার্সদের ভারতে ফিরিয়ে আনতে শুক্রবার ইরাকের এরবিল বিমানবন্দরে বিশেষ বিমান পাঠায় ভারত। বৃহস্পতিবার জঙ্গিরা আটকে রাখা ভারতীয় নার্সদের তিরকির থেকে মুসুম শহরে নিয়ে যায়। We are very happy because our situation was very worse last week, and yesterday also I think everybody knows what happened actually. So we never thought that we will come back. We will come out. The situation, it was very worse, but they didn't do anything. They didn't disturb us and they didn't harm anyone. They didn't touch even. They talked nicely. So anyway, last God's grace, we all came. Now the situation is we can go to home, we can talk with parents. বরুণ বিশ্বাসের পর এবার সৌরভ চৌধুরী ফের অসামাজিক কাজের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো কলেজ ছাত্র সৌরভকে। খুনের অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার এলাকার বাসিন্দারা। অভিযুক্ত সমাজবিরোধী শ্যামল কর্মকার শাসকদের ঘনিষ্ঠ বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে আজ 12 ঘন্টার বামগাছি বন্ধের ডাক বিজেপির। আজ বামনগাছি যাচ্ছেন রাজ্যের বিজেপির সভাপতি রাহুল সিনহা। বছর দুয়েক আগে সমাজবিরোধীদের হাতে খুন হন বরুণ বিশ্বাস।
সেই স্মৃতি আজও মুছে যায়নি শুটিয়ার মানুষদের মন থেকে। প্রতিবাদের ঝড় উঠেছিল রাজ্য জুড়ে। বরুণের মতোই সুস্থ সমাজের স্বপ্ন দেখে দুষ্কৃতীদের অসামাজিক কাজের প্রতিবাদ করেছিল বিরাটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ চৌধুরী, যার ফলস্বরূপ কলেজের গণ্ডি পেরোনোর আগেই দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হলো সৌরভকে। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল সে। শনিবার সকালে দত্তপুকুর 16 নম্বর রেলগেট ও বামুনগাছি স্টেশনের মাঝে সৌরভের টুকরো টুকরো দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাকে খুনের অভিযোগ তুলে বিক্ষোভে সরব হন এলাকাবাসী। দফায় দফায় রেল ও সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা। ব্যস্ত সময়ে অবরোধের জেরে আটকে পড়েন বহু মানুষ। পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। কিন্তু কে বা কারা খুন করলো সৌরভকে? এলাকায় ভালো ছেলে বলে ঘন্টু নামে পরিচিত সৌরভের খুনে হতবাক স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, মদ ব্যবসায়ী শ্যামল কর্মকার ও তার সঙ্গীদের হাতেই খুন হয়েছে সৌরভ। ওই এলাকায় দিনের পর দিন শ্যামলের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা, তবে নির্বিকার প্রশাসন, এমনটাই দাবি এলাকার মহিলাদের। ঘটনাটা আমি কিছুই জানি না প্রথম থেকে। সকালবেলা একটা ফোন আসলো আমার কাছে, আমার এক আত্মীয় ফোন করেছে ঘন্টু এরকম, কিন্তু আমি ঘন্টুর কথা বলাতে আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি যে ঘন্টু। কারণ হচ্ছে ঘন্টু প্রচন্ড ভালো ছেলে, এলাকায় অন্তত তার সুনাম আছে। পড়াশোনা করে, একটা বাচ্চা ছেলে পড়াশোনা করে, শান্ত ছেলে, পড়াশোনা জানে, পড়াশোনা করছে, একটা কাজও করছে। ও মধ্যমগ্রামে একটা মোটর ইঞ্জিনিয়ারিং এর কাজও করছিল। সমস্যাটা তো ঠিক ছিল, হঠাৎ কি হলো? এই শ্যামল দলবল নিয়েছে আমাদের পাড়ার মধ্যে হুঁচুটি করে মারামারি, সে কিভাবে বাচ্চাদের ছেলেকে ওইখানে নোংরা যাতে না ফেলে বলা হয়েছিল। কেন বলবে? বলা যাবে না। রিভলভার নিয়ে সবসময় পাড়ার সব বাচ্চাদের কি মারামারি, ওই শ্যামল। তখন আমাদের পাড়াতেই ও ভাড়া এসেছে ওই গলির সামনে গলিতে। তারপরে কিছুদিন পরে রাত্রিবেলা একজনকে ধরে মারলো। আবার পরের দিনকে এক দুটো ছেলেকে ধরে মেরেছে। মানে ওই যে লাইট নিভিয়ে দেওয়া হয়, আমরা লাইট নিভিয়ে দিলে ভয় পাই যে ওদেরকে আলো কম, কেন লাইট নিভিয়ে দিয়েছি বলতে ওকে বলা যাবে না। তারপরে অভিযোগ মানে আমাদের, তারপরে আমাদের রাতে মানুষ ধরে আমরা তখন সবাই মিলে, মহিলা পুরুষ সবাই মিলে ওকে ধরে যখন মেরেছি, থানায় জমা দিয়েছি। ওকে কি করা যায়? ওকে হসপিটালে ভর্তি হলো, সেখান থেকে পুলিশের আন্ডারে আমরা লিখিয়ে জমা দিয়েছি, সেখান থেকে ও গায়েব। ঘটনার প্রতিবাদে রবিবার 12 ঘন্টা বামুনগাছি বন্ধের ডাক দিয়েছে বিজেপি। ঘটনাস্থলে ছুটে যান বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তিনি। যেটা শুনলাম বলছে তো শ্যামল কর্মকার একজন স্থানীয় সমাজ বিরোধী, এই অঞ্চলে ওই জমি সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত, বিভিন্ন সময় নিরীহ মানুষের উপর অত্যাচার, মানুষকে ধমকানো, ভয় দেখানো, এখানে একমাত্র এখানে সার্বিকভাবে আইন শৃঙ্খলা বলে এখন কিছু নেই। খুন ধর্ষণ এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা। পুলিশ এক প্রকার দর্শক এবং গণতান্ত্রিকভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলন যখন চলছে, অবরোধ চলছে, পুলিশ এখানে নৃশংসভাবে লাঠিচার্জ করেছে। যে ছেলেটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বাবা আমাদের এখানে অঞ্চল বিজেপি কমিটির সেক্রেটারি, এর মাও গত নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন, বিজেপির এখানে প্রথমে বড় হয়েছে। সে প্রতিবাদ করেছিল, বিভিন্ন ঘটনার প্রতিবাদ করেছিল, কোথায় ভাঙচুর হচ্ছে দোকান নাকি, সেটার প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করেছে বলে খুন, মানুষকে ভীত সন্ত্রস্ত করে দাও, করে জমি যা আছে ব্যবসা করো। সৌরভের খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিরাটি কলেজে 2 ঘন্টা শঙ্কুদেবের নেতৃত্বে অধ্যক্ষকে ঘেরাও করে টিএমসিপি। মৃত ছাত্র বিরাটি কলেজের টিএমসিপি নেতা বলে দাবি টিএমসিপির রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডার। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, উত্তর 24 পরগনা। বীরভূমের লাভপুর হত্যাকাণ্ডে জারিনা বিবির পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার লাভপুরে এসে সানোয়ার শেখের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। প্রয়োজনে আতঙ্কিত ওই পরিবারের সদস্যদের দিল্লির রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়ারও আশ্বাস দিয়েছেন অধীরবাবু। বীরভূমের লাভপুর হত্যাকাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম প্রকাশ্যে 3 জনের খুনের ঘটনার কথা স্বীকার করে নিলেও এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। মনিরুল ইসলামকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে শনিবার লাভপুরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। এদিন দুজনেই শেখ সানোয়ার ও তার মা জারিনা বিবির সঙ্গে দেখা করে তাদের নিরাপত্তার উপরে জোর দেন। পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের কাছে জারিনা বিবিদের নিরাপত্তার দাবির পাশাপাশি সানোয়ারদের পরিবারকে প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়ার আশ্বাসও দেন অধীরবাবু। আপনাদেরকে আমরা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাব, আপনার মাকে, তোমার মাকে, তোমাদেরকে আমরা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। প্রয়োজন যদি পরে আবার বলছি, আমরা এখানে তোমাদের বাড়িতে থাকবো, কিন্তু আমাদের মধ্যে কোনো মানবিকতা থাকবে না, এটা হতে পারে না। রাজনীতি কখনো মানবিকতা রহিত কোন বিষয় নয় বলে আমি মনে করি। সেই মানবিক পীড়ার জন্য আমি কিন্তু এখানটায় কংগ্রেস কর্মীদেরকে সঙ্গে নিয়ে, আমার ভাই অভিজিৎ মুখার্জিকে সঙ্গে নিয়ে এখানে এসেছি। শুধুমাত্র এই পরিবারটার দুঃখ দুর্দশা আমাদের সবাইকে পীড়িত করছে। টিভি খুললে, খবরের কাগজ খুললে একটা বয়স্ক মানুষের কান্না দুঃখ, ছোট ছোট মেয়েদের কান্না দুঃখ, স্কুলে যেতে পারছে না, পড়তে পারছে না, 24 ঘন্টা একটা আতঙ্কের মধ্যে বসবাস করছে। এটা কখনোই কোনো গণতান্ত্রিক বা সভ্য দেশে মেনে নেওয়া যায় না। অনুব্রত মণ্ডলের লালবাতির গাড়িতে চড়া ও তৃণমূল বিধায়ক মনিরুল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে রাজনীতিতে মানবিকতার পক্ষে সওয়াল করেন অধীরবাবু। কলকাতা নিয়ে যাক না, রামচন্দ্র ডোম কলকাতা থেকে লিডার এসেছিল, শুধু হাতে গেল কেন, কলকাতা নিয়ে যাক, কি বই যায় আমাদের। অধীর ঢাক নিয়ে যাক, অধীরবাবু ঢাক নিয়ে চলে যাক, চাম চাম করে ঢাক বাজাক, আমার কি বই যাবে। অন্যদিকে এদিন তারাপীঠে পুজো দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধীর চৌধুরী লাভপুরে এসে জারিনা বিবিদের সঙ্গে দেখা করার বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সারদা কাণ্ডে তদন্তে নেমে আরও একবার চাঞ্চল্যকর তথ্য পেল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। ওড়িশার পুরীতেও সুদীপ্ত সেনের 100 কোটি টাকার হোটেলের সন্ধান পাওয়া গেছে বলে ইডি সূত্রে খবর। শুধু তাই নয়, ইডির তদন্তে উঠে এসেছে আরও নতুন তথ্য। ওড়িশার বালাসোরে বিভিন্ন সংস্থা ও বেসরকারি খাতে সুদীপ্ত সেন কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। ইডির অভিযোগ, ওড়িশায় ব্যবসা চালানোর জন্য একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সুদীপ্তর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ ব্যাপারে আরও বিস্তৃত জানতে আগামী 10 জুলাই আদালতের কাছে ফের সুদীপ্ত সেনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বিতর্কিত মন্তব্যের পর এবার লালবাতি বিতর্কে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দলীয় নেতা সাংসদদের বারংবার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে অস্বস্তিতে পড়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে এবার কড়া হাতে দলের লাগাম টানতে চাইছেন তা স্পষ্ট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। শুক্রবার বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে ছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সভা। মুকুল রায় ছাড়াও সবাই ছিলেন কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ, শ্রমমন্ত্রী মলয় ঘটক ও দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানেই লালবাতির গাড়ি ব্যবহার করে নিজেকে আরও একবার বিতর্কে জড়ালেন অনুব্রত মণ্ডল। সবাই যোগ দিতে এলেন লালবাতি লাগানো গাড়ি চেপে, আর গেলেনও লালবাতি জ্বালিয়ে। যেখানে লালবাতি ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যক্তি বিশেষে বেঁধে দেওয়া হয়েছিল, বলা হয়েছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার স্পিকার, বিধানসভার বিরোধী দলনেতা ইত্যাদি ব্যক্তিত্বরাই লালবাতির ব্যবহার করতে পারবেন। সেখানে অনুব্রত মণ্ডল এদের মধ্যে তো কোনোটাই নন। তবে কেন তার জন্য লালবাতির গাড়ি? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। চলছে বিতর্কের ঝড়। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্বস্তি এড়াতে সেভাবে মুখ খুললেন না অনুব্রত। দায় সারলেন শুধু এইটুকু বলে, আমাকে দল কিছুই বলেন না। স্ত্রীকে খুনের অপরাধে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর আদালত। 2003 সালে হরিরামপুর থানার ময়া গ্রামের বাসিন্দা মসিউল রহমানের সঙ্গে বিয়ে হয় মালদার গাজল থানার রাঙামাটির বাসিন্দা আসলিমা খাতুনের। বিয়ের পর থেকেই পণ নিয়ে লেগেছিল বিবাদ। এরপর 2004 সালে 16 জুন গলায় ফাঁস লাগিয়ে স্ত্রী আসলিমাকে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। আসলিমার বাপের বাড়ির অভিযোগে পুলিশ গ্রেফতার করে স্বামীকে। এতদিন মামলা চলার পর শনিবার স্বামী মসিউল রহমানের যাবজ্জীবনের সাজা শোনায় আদালত। এক্সপ্রেস নিউজে এখন সময় একটা ছোট্ট ব্রেকের পর থাকছে আরও অন্যান্য খবর। সঙ্গে থাকুন।
দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। দ্য অ্যাপোলো ক্লিনিক, জংশন মল, LG 5 গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। নিজের দুই শিশুপুত্রকে হত্যা করে আত্মঘাতী হলেন বাবা। ঘটনা বাঁকুড়ার তালডাংরা থানার নাচনা গ্রামে। বৃহস্পতিবার রাতে 5 মাস ও 11 মাসের দুই শিশুপুত্র অভিজিৎ ও শুভজিৎকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান বাবা বুদ্ধদেব পান। শুক্রবার সকাল থেকে চারিদিক খোঁজাখুঁজির পর বিকেলে তালডাংরা থানায় নিখোঁজের অভিযোগ করেন গ্রামবাসীরা। শুক্রবার সন্ধ্যায় তালডাংরা থেকে 8 কিলোমিটার দূরে সিমরাপাল থানার জামকানালি জঙ্গলে গাছের মধ্যে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বাবা বুদ্ধদেব বাবু। এরপর শনিবার তালডাংরার ভূতামাল জঙ্গলে 1 কিলোমিটার অন্তর উদ্ধার হয় তার দুই ছেলের মৃতদেহ। 3টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। পাল থানা এলাকায় এক জঙ্গলে গলায় ধরলি মরে গেছে। আর বাচ্চা দুটাকে কালকে পাওয়া যায় না, আজকে সকালে পাওয়া গেছে। আর কি বলতো আমি মরে যাব, আমার বাচ্চাগুলো মরে যাবে, বুঝলি না, আমার বাবা মাকে দেখবে তোমরা, এই রকম বলতে হবে। সে কি কথা, অথচ সেরকম কিছু বেশি দিন আগের ঘটনা নয়, এই 2-3 দিন এইরকমটা। বালুরঘাট একলাখী রেল পরিষেবা 10 বছর আগে চালু হলো, এখনো কিন্তু পরিকাঠামোর কোনো রকমের উন্নতি হয়নি। অবহেলার শিকার এই প্রকল্পটি নিয়ে তাই বালুরঘাটের মানুষদের মধ্যে বহুদিন ধরেই ক্ষোভ রয়েছে। রেল বাজেটের ঠিক আগে শনিবার প্রকল্পটির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন কাটিহার শাখার DRM অরুণ কুমার শর্মা। তাকে কাছে পেয়ে সাধারণ ও নিত্যযাত্রীরা ক্ষোভ উগরে দেন। বালুরঘাট কলকাতা ট্রেনের দাবি সহ বেহাল রাস্তা ও বালুরঘাট স্টেশনের সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতি দেন DRM। प्रयास करेंगे और जो भी संभव होगा पूरा करेंगे। हाँ दीजिए सर। पर्पज़ ये है कि काफ़ी दिन हो गया इधर इंस्पेक्शन किए हुए हमको, और जो भी जन सुविधा है उसका कैसा कंडीशन है, क्या क्या कमी हो गया है, क्या ठीक करना है, और क्या सुविधा और हमको बढ़ाना चाहिए, क्या रिक्वायरमेंट है, वो सब समझने के लिए, देखने के लिए, और उसको कैसे पूरा करेंगे वो भी तैयारी करने के लिए। तो मुझे खबर लगा, इसीलिए हम इसको आज देखने के लिए। अभी आप जाएंगे उधर? पूरा हम देखेंगे, इसीलिए थैंक यू। নয়া জেলা হিসেবে আলিপুরদুয়ারের আত্মপ্রকাশের পরই রাজ্য সরকার এবার উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে। তারই পদক্ষেপ হিসেবে রাজ্যের স্বাস্থ্য দফতর ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আলিপুরদুয়ার হাসপাতালে চালু হলো সিটি স্ক্যান ইউনিট। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। স্বপ্ন খরচে 24 ঘন্টায় ইউনিটটির পরিষেবা পাবেন নয়া জেলার মানুষ। বিনামূল্যে এই পরিষেবা পাবেন BPL তালিকাভুক্তরা। খরচ হয়েছে প্রায় 200 কোটি টাকা। উত্তরবঙ্গে মেডিকেল কলেজের পর উত্তরবঙ্গের দ্বিতীয় উন্নততর সিটি স্ক্যান ইউনিট চালু হলো আলিপুরদুয়ারে। এখনকার মতো এক্সপ্রেস নিউজ এই পর্যন্তই। পরবর্তী আরও অন্যান্য খবরের জন্য আপনাদেরকে চোখ রাখতেই হবে শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।